আপনাদের সবাইকে নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। আমি আজকে খুব সংক্ষেপে আলোচনা করব এই যে বিভিন্ন মানুষ এবং পার্টি তারা বলছেন যে আমাদের নাম ভোটার কার্ডে, আমাদের নাম ভোটার তালিকায় আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, আমরা সেটেলমেন্ট পেয়েছি। কেউ কেউ বলছেন আমরা সরকারি চাকরি করি, আধার কার্ড আছে। আমাদের আবার কিসের নাগরিকত্বের সমস্যাটা কিসের? এই কথা অনেকে বলছেন, এবং এই যে কথা বলছেন, এই কথা যে অমূলক তা কিন্তু নয়। একটা দেশে একজন নাগরিক যে অধিকার ভোগ করেন, উদ্বাস্তু মানুষেরাও তার সবটাই ভোগ করছেন দীর্ঘকাল ধরে, 30 বছর, 40 বছর, 20 বছর, 10 বছর, 50 বছর ধরে তারা এগুলো ভোগ করেন। ফলে তারা যে দেশের নাগরিক এই দাবি তারা করবেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু সমস্যা হলো যে এইটা এরকম ছিল, অবস্থাটা এরকম ছিল, কিন্তু এখন অবস্থাটা অন্য রকম। এই যে এরকম ছিল আর এখন অবস্থা অন্য রকম, এই কথাটা বুঝতে গেলে এই জায়গাতে একটু আইন কানুনের বিষয়টা বুঝতে হবে। আর তার সঙ্গে সঙ্গে কে আপনার শত্রু, কে আপনার মিত্র, কে আপনার ভালো চান আর কে আপনার সর্বনাশ করেছে বা করতে পারে, এইটা বুঝবার জন্যেও এই আইনগুলো কখন তৈরি হয়েছে, কারা তৈরি করেছে, এগুলো সম্পর্কেও একটু জানা দরকার। দেখুন, আজকে আমাদের মূল সমস্যা যেটা হয়ে গেছে এই মানুষগুলির ক্ষেত্রে, যারা সব রকমের অধিকার ভোগ করছেন অথচ নাগরিক কিনা, এই যে সমস্যা, এই প্রশ্ন, এইটা হয়েছে একটা আইন তৈরি করবার জন্যে। এবং সেই আইনটা 2003 সালে বিজেপি গভর্নমেন্ট তৈরি করেছিল। এবং সেই আইন যে আর শুধু আইনের খাতায় বন্দী হয়ে আছে, নাগরিকত্ব আইনের মধ্যে বন্দী হয়ে আছে, ব্যাপারটা এরকম নয়। সেইটা এখন অনুশীলনে চলে এসেছে, কার্যকরী করার প্রশ্ন এসে গেছে, কার্যকরী করা শুরু হয়েছে, আর আলোচনা তো চলছেই, সেটা নিয়ে রাজনীতিও হচ্ছে। আমি এই আইনের সেই বিশেষ সমস্যাটা নিয়ে 2-4টে কথা আপনাদের বলবো। এই সমস্যাটা হলো আমাদের নাগরিকত্ব আইনের 14A ধারা। নাগরিকত্ব আইনের 14A ধারা, এবং এই ধারাটা কোনো নাগরিকত্ব আইন সংশোধনী করে এই আইনটা হয়েছে তা না। এই আইনটা নতুন করে নাগরিকত্ব আইনের মধ্যে ঢোকানো হয়েছে, একদম নতুন করে ঢোকানো হয়েছে। এরকম করে 2003 সালে বিজেপি গভর্নমেন্ট একটা তো নাগরিকত্ব আইন যেটা ছিল 3 ধারা, সেটাকে সংশোধন করেছিল। করে ওই মা বাবা দুইজনই নাগরিক না হলে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া যাবে না, এইটা করেছিল। আগের জন্মসূত্রে নাগরিকত্ব আইন ছিল, সেইটাকে পরিবর্তন করে। কিন্তু এই যে 14A ধারা বলছি, এটা কিন্তু সম্পূর্ণ নতুন করে বিজেপি তৈরি করলো। আর সম্পূর্ণ নতুন করে তৈরি করেছিল কোনটা? আর সম্পূর্ণ নতুন করে তৈরি করেছিল ওই যে 21B, যেটাতে বলেছিল যে বিনা পাসপোর্টে আসলেই তিনি ভারতবর্ষে অনুপ্রবেশকারী, এবং তিনি অনুপ্রবেশকারী যারা এইভাবে ওই আইনে যারা অনুপ্রবেশকারী বলে ঘোষিত হবেন, বিবেচিত হবেন,
নাগরিকত্ব পাওয়া তো দূরের কথা, ভারতে নাগরিকত্বের জন্য আবেদনও করার অধিকারী হবে না। তো যাই হোক, সেটা অনেক লড়াইয়ের পর ওই K-19 আইনটা বিজেপি তৈরি করে ওই নিজেদের তৈরি করা ওই যে আইন 2(1)B, সেই 2(1)B থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখদের ছাড় দিয়েছে। বলেছে যে ওই 3টে দেশ থেকে আসলে হিন্দু, বৌদ্ধ, শিখ হলে আর তুমি অনুপ্রবেশকারী নও। এটা কিন্তু K-19টা নতুন আইন না। ওরা 2003 সালে হিন্দুদের, শিখদের অনুপ্রবেশকারী ঘোষণা করেছিল, বিজেপি করেছিল। আর 2019-এ এসে বলল যে ঠিক আছে, হিন্দু, শিখরা আর ওই 3টে দেশ থেকে আসলে আর অনুপ্রবেশকারী নয়। এটা কিন্তু 2(1)Bটা কিন্তু নতুন এনেছিল। তা সেটা যা হোক, তারা K-19 এনে সেই পাপ মোচন করেছে। অনুপ্রবেশকারী তকমা থেকে হিন্দু, বৌদ্ধ, শিখদের মুক্তি দিয়েছে। সেটা একটা জায়গা। কিন্তু মূল সমস্যাটা এখন আটকে আছে ওই যে সব কিছু আছে কাগজপত্র, ভোট দিচ্ছি, তারপরেও আমি নাগরিক কি নাগরিক না। যে প্রশ্ন ওঠার কথা নয় সেই প্রশ্ন উঠে যাচ্ছে কেন? এইটা হচ্ছে 14A ধারা। এবং 14A ধারাটা ইতিমধ্যে কার্যকরী হয়েছে। 14A ধারা মানে হচ্ছে এনআরসি করার ধারা। এবং সেটা আমি আপনাকে এই যে এই বইটা, এটা তো আমাদের নাগরিকত্ব আইনের বই, দেখছেন তো? এটা আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট। এই সিটিজেনশিপ অ্যাক্টে ওই ধারাটা তৈরি করেছে, ওই 14A ধারা তৈরি করেছে। 14A ধারাতে কী লেখা আছে আমি একটুখানি পড়ে শোনাই। এবং এইটা কিন্তু আপনাকে জানতে হবে, কারণ এইটাই এখন সবথেকে বড় সমস্যা। এই দেখেন, ওই একটু টিক মারা আছে, যদি দেখে বুঝতে পারেন। এই যে আমার আঙুলের এখানে পড়া যায়, দেখুন তো, দেখুন যদি পড়া যায়, লেখা আছে ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টিটি কার্ডস। দেখুন তো এবার পড়তে পারেন কিনা? ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড। এইটা এই 14A ধারা তৈরি করে বিজেপি। ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড কি লিখেছে সেখানে? সেখানে লিখেছে দি সেন্ট্রাল গভর্নমেন্ট মে কম্পালসারিলি, বাধ্যতামূলকভাবে, রেজিস্টার এভরি সিটিজেন অ্যান্ড ইস্যু ন্যাশনাল আইডেন্টিটি কার্ড। কি লিখেছে তাহলে আরেকবার পড়ে শোনাই। দি সেন্ট্রাল গভর্নমেন্ট মে compulsorily register every citizen of India and issue national identity cards. এই যে আইন 14A ধারা হলো, এইটাই হচ্ছে এনআরসি তৈরি করার আইন। এবং এই এনআরসি কি করে তৈরি হবে সেইটার জন্য রুলস তৈরি হয়েছে। এটা কিন্তু এইরকম করেনি যে 16 সালে বিল আনলাম বা 19 সালে এসে আইন হলো আর 24-এ এসে রুলস হলো। বিজেপি এরকম করেনি। এই দেখেন কি বলো, দেখেন তো পড়া যাচ্ছে? বড় বড় অক্ষরগুলো পড়া যায়? ওখানে লেখা আছে, আমি একবার পড়ে শোনাই, তারপরে পড়ুন, তাহলে হয়তো পড়তে পারবেন। দি সিটিজেনশিপ রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স and issue of national identity cards rules 2003। দেখুন তো এইবার যদি পড়তে পারেন। তার মানে হলো ওই যে 14A ধারা হলো, তার রুলসটাও কিন্তু 2003 সালে তৈরি করে দিয়েছে। এখন সমস্যাটা হচ্ছে এই জায়গাতে যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড যখন হবে, তখন আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন হবে। আপনার নাগরিকত্ব সম্পর্কে প্রমাণপত্র দাখিল করতে হবে ওই এনআরসি তালিকায় নাম তুলতে গেলে। এইখানে এসে আইনের প্রশ্ন আসছে। এই জায়গায় এসে
ওই যে ভোটার কার্ড আছে, ভোটার তালিকায় নাম আছে, আমি চাকরি করি, আমার রেশন কার্ড আছে, আমি সেটেলমেন্ট পেয়েছি, আমার আধার কার্ড আছে, এই প্রশ্নগুলো, এই ডকুমেন্টগুলো মানবে কি মানবে না? এই ডকুমেন্টগুলো যদি এনআরসিতে মেনে নিত তাহলে আজকে এই প্রশ্নটা আসতো না যে এত ডকুমেন্ট থাকা সত্ত্বেও আমি নাগরিক না, এই কথা কেন বলছো? এই যে প্রশ্ন, এই প্রশ্নটা তখন আর আসতো না। কিন্তু এই নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে কিন্তু এইগুলো মানছে না। এবং মানছে না মানে আমি এটা থিওরিটিক্যালি বলছি না, এটা প্র্যাকটিক্যালি। আপনারা জানেন যে আসামে ইতিমধ্যে এনআরসি হয়ে গেছে। এনআরসি হতে গেলে সেখানে কি আইন ছিল? সেখানে নাগরিকত্বের আইনটা অনেক সহজ ছিল। এই সহজটা করে দিয়েছিলেন রাজীব গান্ধী। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন 1985 সালে, তখন অসমিয়াদের যে কতগুলো সংগঠনের সাথে একটা চুক্তি করেছিলেন। সেই চুক্তিটা ছিল যে 71-এর আগে থেকে, আমি 86 থেকে 71 পর্যন্ত ওই কিছু ব্যাপার স্যাপার আছে, আমি ওই জটিলতায় যাচ্ছি না। 71-এর 24শে মার্চের আগে থেকে যারা আসামে বসবাস করে তারা ভারতবর্ষের নাগরিক। আসামে যারা বসবাস করে 71-এর আগে তারা ভারতবর্ষের নাগরিক। এই আইনটা করেছিল, এই চুক্তিটা করেছিলেন রাজীব গান্ধী, এবং এইটা চুক্তি করেই ছেড়ে দেননি উনি। ওইটা আবার পার্লামেন্টে পেশ করে একটা আইনও তৈরি করে নেয়, যেটা নাগরিকত্ব আইনে 6-এর ধারা। এই কারণে আসামের ব্যাপারটা অনেকটা সহজ ছিল, ওইসব জটিলতা বেশি হয়নি। 71-এর আগের ডকুমেন্ট দেখাতে পারলে তার নাম এনআরসিতে উঠে গেছে, যারা পারেননি তাদের নাম বাদ গেছে, তাতেই 19 লাখ লোক বাদ গেল। আমাদের এখানেও ওই আইনটা আছে, আমাদের মানে ইন্ডিয়াতে, আসাম বাদে আর সব রাজ্যে, ব্যতিক্রম শুধু আসাম। সেটা কি আছে? যদি আপনার 1948 সালের 19শে জুলাই একটা কাট অফ ডেট, এই কাট অফ ডেটটা ওই চুক্তির আগে কিন্তু আসামের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল, কিন্তু ওই চুক্তিটা করার জন্য আসামের ক্ষেত্রে ওইটা 71 করে দিল শুধু আসামের জন্যে। কিন্তু আমাদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা ভারতের আর সব রাজ্যের জন্য কিন্তু ওই কাট অফ ডেটটা হচ্ছে 1948 সালের 19শে জুলাই। এখন 1948 সালের 19শে জুলাই তার আগের যদি প্রমাণপত্র দেখাতে পারেন যে আপনি এই ভারতে বসবাস করতেন, তাহলে তো তার কোনো সমস্যা নেই। তা সেটা পারবেন বা পারা উচিত যারা এখানকার ভূমিপুত্র, যারা বরাবর এখানে বাস করতেন। ধরুন আমরা যদি ওই পূর্ব পাকিস্তান বা বাংলাদেশটা যদি ভারতের মধ্যে থেকে যেত, তাহলে আমরা যারা উদ্বাস্তু হয়ে ওপার বাংলা থেকে মতুয়া, নমশূদ্র এবং অন্যান্য যারা এসেছি, তারাও পারতাম আমাদের ঠাকুরদার বা ঠাকুরদার বাবার যে দলিল ছিল সেই দলিল দেখিয়ে আমরা 48 সালের আগে থাকতে বসবাস করি, এটা প্রমাণ করতে পারতাম। কিন্তু আমরা যেহেতু ওখান থেকে এখানে চলে এসেছি, ওই কাগজ মানবে না। আপনাকে কাগজ দেখাতে হবে 48 সালের আগে এই এখনকার ভারতে আপনি ছিলেন কিনা, এইটাই হয়ে গেছে সমস্যা। এখন এইটা নিয়েই কিন্তু আপনাকে ওই এনআরসিতে নাম তুলতে গেলে লাগবে, যদি আপনি দলিলপত্র দেখান, যেটা এই দেশের ভূমিপুত্ররা দেখাবেন। তার মধ্যে অনেকের অসুবিধা হবে, যাদের ওই পুরনো কাগজপত্র নেই, তাদের সমস্যায় পড়বে। এই জন্যে তো এইটা নিয়ে এত হইহট্টগোল হচ্ছে। বিজেপির এই যে পদ্ধতি, এই পদ্ধতি নিয়ে আপত্তি হচ্ছে। আর কি আছে? আর আছে ওই বাইরে থেকে আসলে এখানে বাই রেজিস্ট্রেশন বা বাই ন্যাশনালাইজেশন, মানে দরখাস্ত করে নাগরিকত্ব পাওয়া যায়। অনেকে পেয়েছেন, ওখান থেকে এসেছেন, এসে এখানে আবেদন করেছেন, করে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে গেছেন।
তাহলে তার ওই সার্টিফিকেটটা দেখালে মিটে যাচ্ছে। এবং শুধু দরখাস্ত করে পেতে হয়েছে তা নয়, আপনারা জানেন যে এই নাগরিকত্ব সার্টিফিকেট করতে হয় বলে, এরকম আইন আছে বলে, ওই যখন রিফিউজিরা এসেছিলেন সেই মানা ক্যাম্পে, এখানকার দুবুলিয়া ক্যাম্পে, এই বিভিন্ন ক্যাম্পের যারা ইনচার্জ ছিলেন, কংগ্রেস গভর্নমেন্ট তাকে দায়িত্ব দিয়েছিল, অধিকার দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, দিয়ে বলেছিল ওই ক্যাম্প ইনচার্জ সিটিজেনশিপ সার্টিফিকেট ইস্যু করতে পারবে। ফলে যেখানে ক্যাম্পের লোকজন একটা সাদা কাগজে দরখাস্ত লিখে দিয়েছেন আমাকে নাগরিক সার্টিফিকেট দিন, সে জায়গাতে ওই ক্যাম্প ইনচার্জ কিন্তু সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়েছেন, ওই মানাতেও দিয়েছেন, তারপরে নৈনিতালেও দিয়েছেন, দুবুলিয়াতেও দিয়েছেন, সব জায়গায় দিয়েছেন। মানে কি, ক্যাম্প ইনচার্জ সব জায়গাতে তো আর একরকম হয় না। কোনো জায়গার ক্যাম্প ইনচার্জ বুঝেছেন যে এই লোকগুলো বোঝে না আইন কানুন, ওই যে যারা ক্যাম্পে ছিলেন, ওপার বাংলা থেকে এসেছেন, যারা নিরক্ষর, কম লেখাপড়া জানেন, ফলে ক্যাম্প ইনচার্জ ভালো মানুষ, তিনি ডেকে ডেকে বলেছেন যে দেখো এই নাগরিক সার্টিফিকেটটা লাগবে, তোমরা নিয়ে নাও। এরকম ডেকে ডেকে কিছু মানুষকে দিয়েছেন, মানে দরখাস্ত নিয়েছেন আর দিয়েছেন। অনেকে তা বোঝেনি এইটা যে পরে কোনো দিন কাজে লাগবে, সেগুলো হারিয়ে ফেলেছেন, সেগুলো এখন নেই, অনেকের কাছে আছে। তার মানে বুঝতে পারছেন যে ওই সেটেলমেন্ট পেলেই কিন্তু হবে না, ওই সিটিজেনশিপ সার্টিফিকেটটা কিন্তু দরকার, যে কারণে ক্যাম্প ইনচার্জকে এই দায়িত্ব দিয়েছিল এবং ক্যাম্প ইনচার্জ দিয়েছেন, অনেকে পেয়েছেন এটা। তাহলে এইটা যারা পেয়েছেন বা এমনি পরবর্তীকালে ক্যাম্পে যাননি, যারা ওপার বাংলা থেকে এসেছেন, ধরুন রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাশ করে এসছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে এসছেন, এখানে এসে তার চাকরি দরকার, তিনি কি করেছেন, চাকরি ওই ইউনিভার্সিটির সার্টিফিকেট হলে তো এখানে চাকরি হয় না, ফলে সে দরখাস্ত করে নাগরিক সার্টিফিকেট পেয়েছে, ওই দরখাস্তের সাথে নাগরিক সার্টিফিকেট একটা কপি দিয়ে দিয়েছে। তার মানে এইটাই হচ্ছে কিন্তু নাগরিকত্ব। ভোটার তার হয়তো আগে ভোটার তালিকায় নাম উঠে গেছে ইত্যাদি ইত্যাদি, তা কিন্তু অফিস মানবে না। তারপর যখন পাসপোর্টের দরখাস্ত করেছেন, এই যে লোকগুলো সিটিজেনশিপ সার্টিফিকেট করেছে, আপনি খোঁজ নিন, বা আমি আমারটা বলতে পারি, আমার বাড়ি যশোর, আমার পাসপোর্টে যদি আপনারা দেখেন, আমার পাসপোর্টে কিন্তু লেখা আছে, পাসপোর্টে একটা কলাম আছে প্লেস অফ বার্থ, আমারটাই কিন্তু প্লেস অফ বার্থ লেখা আছে যশোর। তাহলে প্লেস অফ বার্থ যশোর লেখা সত্ত্বেও আমাকে পাসপোর্ট দিয়েছে, কেন দিয়েছে? কারণ আমি সিটিজেনশিপ সার্টিফিকেট করেছি। এটা আমার নয়, এরকম অনেকের আছে। অনেকের মানে কি, মানে সেটা গোটা মানুষের তুলনায় খুব কম, কিন্তু আছে কিছু মানুষের যারা এরকম চাকরি বাকরির প্রয়োজনে করেছিলেন, তো তাদের এটা আছে। কিন্তু দেখবেন আবার বহু লোক যারা ওপার বাংলা থেকে এখানে এসেছেন, এসে ভোটার তালিকায় নাম উঠে গেছে, তিনি যখন ফর্ম ফিল আপ করেছেন, তিনি তখন কিন্তু লিখছেন যে আমার জন্ম নদিয়ায়, আমার জন্ম 24 পরগনায়। কেন লিখেছেন? লিখেছেন তার কারণ তিনি চলে এসেছেন, জন্ম কিন্তু ফরিদপুর বা যশোরে, কিন্তু যেহেতু সিটিজেনশিপ সার্টিফিকেট করেননি, যে কারণে মিথ্যে কথা লিখেছেন যে আমার বাড়ি নদিয়া, ফলে তার পাসপোর্টে লেখা আছে কিন্তু নদিয়া, জন্মস্থান নদিয়া। তাহলে দেখেন ডিফারেন্সটা, দেখেন তার ভোটার তালিকায় নাম আছে, আমারও ভোটার তালিকায় নাম আছে, তার পাসপোর্ট আছে, আমার পাসপোর্ট আছে, দুইজনই এসেছি ফরিদপুর বা বরিশাল বা যশোর থেকে, তার প্লেস অফ বার্থ লেখা নদিয়া বা 24 পরগনা, আমার পাসপোর্টে লেখা যশোর। তার মানে কি, আমি সত্যি কথা বলতে পেরেছি, কারণ আমি সিটিজেনশিপ সার্টিফিকেটটা নিয়েছি। আমি এই কথাগুলো বলছি বোঝানোর জন্যে যে সিটিজেনশিপ ব্যাপারটা কি। এখন এনআরসি হলে এইভাবেই কিন্তু আপনাকে সিটিজেনশিপ আপনাকে প্রমাণ করতে হবে। যখনই জন্ম বলবেন এই দেশে, তখনই ওই জন্মের সার্টিফিকেটের প্রশ্ন আসবে। জন্মের সার্টিফিকেট যদি বলেন ওই সময় ছিল না, তাহলে বলবে ঠিক আছে ছিল না, তখন রেওয়াজ ছিল না, বাড়িতে হতো অনেক আগের কথা বলছি, তো তখন বলবে ঠিক আছে, তাহলে আপনি 48 সালের আগে থাকতে যে আপনি নদিয়া বসবাস করতেন, তার একটা কাগজ দিন, তাহলে বুঝবো যে আপনারা 48 সালের আগে থাকতে ওই কাগজটা দেখলে এখানে বসবাস করেন, আপনার জন্ম বাড়িতে হয়েছে, তাই আপনার জন্মের সার্টিফিকেট নেই।
কিন্তু যারা আমরা ওপর বাংলা থেকে এসেছি তাদের তো আর ওই 48 সালের আগের দলিল নেই, ফলে তারা সমস্যায় পড়ে যাবেন। এনআরসি হলে এই প্রবলেমটা হবে। এখন এই যে রুলসটা তৈরি করেছে, রুলস তৈরি করে কি বলেছে দেখেন। রুলসে বলেছে, এই দেখেন রুলসের এই 3-এ ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন্স, ওই যে রেজিস্টারটা তৈরি হবে তাতে কি কি পার্টিকুলার্স আপনার সম্পর্কে কি কি লেখা থাকবে তা এখানে লিখে দিয়েছে। সেটাও রুলসে বলেছে নাম থাকবে, বাবার নাম থাকবে, মার নাম থাকবে, সেক্স থাকবে, আপনি পুরুষ না মহিলা, ডেট অফ বার্থ থাকবে, তার নিচে আছে প্লেস অফ বার্থ কথাটা থাকবে, কোন জায়গায় জন্মেছেন, তারপর আছে রেজিডেন্সিয়াল অ্যাড্রেস মানে কোথায় বাস করেন, এখনকার অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস সেটা লাগবে। তারপরে আছে ম্যারিটাল স্ট্যাটাস মানে আপনার বিয়ে হয়েছে কি হয়নি, যদি বিয়ে হয়ে থাকে তাহলে স্ত্রীর নাম, তারপর থাকবে ভিজিবল আইডেন্টিফাইড মার্ক, কোনো কাটা দাগ ইত্যাদি ইত্যাদি আছে এগুলো থাকলে, ডেট অফ রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স, ওই যারা এসে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন, ওই যে বললাম আমি যেমন করেছি এরকম অনেকে করেছে, তাদের ডেট অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট কোন ডেটে তাদের এই সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন সেটা ওই এনআরসি হলে সেখানে কিন্তু ওইটা দেখবে এবং তার ডেটটা এখানে লিখে দিতে হবে। সিরিয়াল নাম্বার অফ রেজিস্ট্রেশন, ওই সার্টিফিকেটের একটা সিরিয়াল নাম্বার আছে সেটাও লিখে দিতে হবে। ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার, তারপরে আপনাকে যে কার্ডটা দেবে তার সিরিয়াল নাম্বারটাও এখানে লেখা থাকবে, এইগুলো থাকবে। তাহলে দেখুন রুলসে কিন্তু বিজেপি একদম পরিষ্কার করে কি করে হবে, কি কি থাকবে সব লিখে দিয়েছেন। এবং তারপরে দেখুন লিখছে কি, দি সেন্ট্রাল গভর্নমেন্ট মে বাই অ্যান অর্ডার ইস্যুড ইন দিস রিগার্ড, by an order issued in this regard, decided date by which the population register shall be prepared. এই পদ্ধতিতে বলেছে আগে পপুলেশন রেজিস্টার হবে, এনপিআর হবে, এনপিআর থেকে তাও এখানে লিখে দিয়েছে যে দি পপুলেশন রেজিস্টার শ্যাল বি ভেরিফাইড অ্যান্ড স্ক্রুটিনাইজড। ওই পপুলেশন রেজিস্টার যেটা হলো বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করলো, সেইগুলো ভেরিফাই আর স্ক্রুটিনি করে তারপরে এনআরসি হবে। ফলে আগে হবে পপুলেশন রেজিস্টার এনপিআর, এনপিআর ভেরিফাই করে স্ক্রুটিনি করে হবে এনআরসি। এই সব কিন্তু বিজেপি তৈরি করে দিয়েছে, আইনে সব বলে দিয়েছে, আইন করেছে, রুলস করেছে। মানে আমি বিজেপি ভক্তদের জন্য বেশি করে বোঝা দরকার যে বাম্বুটা আসলে কোন জায়গা থেকে হয়েছে এবং কতটা বাস আমাদের গেছে, এইটা বোঝার জন্যে আমি এটা বলছি। বাংলাগুলো নিয়ে কেউ আপত্তি করবেন না, কারণ এই শব্দগুলো এসে যাচ্ছে, এইভাবে সর্বনাশ করার পরেও তারাই পরিত্রাতা সাজার জন্যে আমাদের কাছে আসছে, আমাদের ভুল বোঝাচ্ছে। এবং তারপরে এই পর্যন্ত কিন্তু থেমে থাকেনি, এটাও আপনি দেখুন। তারপরে তো 5 টার্ম থাকার পরে হেরে গেলেন, হেরে যাওয়ার পরে কংগ্রেস এসে গেল, এখন আইন তো তৈরি হয়ে গেছে। গভর্নমেন্ট তো আইনের দাস, গভর্নমেন্ট তো আইন ওই যে কম্পালসারিলি এনপিআর এনআরসি করতে হবে বলেছে, তারপরে কংগ্রেস ক্ষমতায় আছে, কংগ্রেস উদ্যোগ নিয়েছে। এই দেখুন, এটা পড়তে পারবেন না, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হোম অ্যাফেয়ার্স, লোকসভা। এই জায়গাতে কিছু প্রশ্ন করেছিলেন, ডেটটা হচ্ছে 23/2/2010, তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী। প্রশ্নটা করেছিলেন কয়েকজন এমপি মিলে, তাদের নামটা এখানে লেখা আছে, লোকসভাতে যারা প্রশ্ন করেছিলেন তারা 1, 2, 3, 4, 5, 6টা প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের জবাব দিচ্ছেন তখন হোম ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন শ্রী অজয় মাকেন। এই অজয় মাকেন এখন হচ্ছে কংগ্রেসের ট্রেজারার,
এই অজয় মাকেন তখন হোম ডিপার্টমেন্টের স্টেট মিনিস্টার। তা স্টেট মিনিস্টার উনি তখন জবাব দিচ্ছেন যে আমরা এই কাজের জন্যে, এমপিরা জিজ্ঞেস করেছেন, তার জবাবে বলছেন দি পাইলট প্রজেক্ট ওয়াজ ক্লোজড অন 31/3/2009। মানে একটা কাজ করার আগে কিছু নমুনা কাজ তো করতে হয়, পাইলট প্রজেক্ট যেটা বলে, এক একটা এলাকায় কিছু নমুনা কিভাবে হবে সেটা করার জন্য একটা পাইলট প্রজেক্ট নিয়েছিল। বলছেন সেই পাইলট প্রজেক্টের কাজ শেষ হয়েছে 31/3/2009। 31/3/2009 পাইলট প্রজেক্টের কাজ শেষ হয় এবং এইখানে লিখে দিয়েছে ওই বায়োমেট্রিক থাকবে, ফটো থাকবে, এই সবগুলো কিন্তু এনপিআরে থাকবে, সেটা এই কাগজটায় লিখে দিয়েছেন। আমি ডেট বললাম, এটা লোকসভার থেকে তোলা কাগজ, আপনারাও পেয়ে যাবেন নেটে, এখন এটা পেয়ে যাবেন 23/2/2010 সাল। এটা এই কাগজটা আমি রেখে দিচ্ছি। তারপরের কাগজ দেখুন, তারপরের কাগজ এটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হোম অ্যাফেয়ার্স, লোকসভা। এখানে প্রশ্ন করেছিলেন প্রায় 15 জন এমপি। এই দেখেন এমপিদের নামের তালিকা, এই 3 লাইন এমপিদের নামের তালিকা যারা প্রশ্ন জমা দিয়েছিলেন। সেই প্রশ্নর জবাবে এই সময় কিন্তু জবাব দিচ্ছেন জিতেন্দ্র সিং, ইনিও হোম ডিপার্টমেন্টের স্টেট মিনিস্টার, ইনি জবাব দিচ্ছেন। সেই জবাবে তিনি বলছেন, এই যে জবাবে তিনি বলছেন জি, ABCDEFG, সেই জিতে বলছেন দি ডাটা কালেকশন ফর ক্রিয়েশন অফ NPR, the data collection for creation of NPR has been completed. The data collection for creation of NPR has been completed. তার মানে কি, বাড়ি বাড়ি ঘুরে এনপিআরের জন্য যে ডাটা কালেকশন করার সেইগুলো কমপ্লিট হয়ে গেছে। কত তারিখে? এইটা বলছেন 13/12/2011। 2011 সালের 13ই ডিসেম্বর বলছেন এমপিআর করার জন্যে বাড়ি বাড়ি ঘুরে ডাটা কালেকশনের কাজ কমপ্লিট। এটা পার্লামেন্টে 14-15 জন এমপি প্রশ্ন করেছেন, তার জবাবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স স্টেট মিনিস্টার জিতেন্দ্র সিং পার্লামেন্টে বলেছেন। আমি বলছি এই কারণে কাজটা কিন্তু থেমেছিল না, কাজটা এগোচ্ছিল। তারপরে দেখেন এটা হচ্ছে ডাটা কালেকশন। তারপরে আরেকটা কাগজ দেখুন, এই কাগজটা হচ্ছে প্রেস ইনফরমেশন ব্যুরো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। হোম অ্যাফেয়ার্স একটা প্রেস রিলিজ বের করে, অফিসিয়াল প্রেস রিলিজ বের করে বলেছেন, কি বলেছেন প্রথম লাইনটা আমি পড়ে শোনাই। দি গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ক্রিয়েট এ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বাই কালেক্টিং ইনফরমেশান কালেক্ট হয়ে গেছে, আগেই বলেছে, এইবার বলছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। রেজিস্টারটা এবার তৈরি করে সব ডাটা নিয়েছে, মানুষের কাছ থেকে যত তথ্য নিয়েছেন। এইবার বলছেন যে দি গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছে, টু ক্রিয়েট এ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এনপিআরটা তৈরি করার ডিসিশন নিয়ে নিয়েছেন। এটা হচ্ছে তারিখ 10 ডিসেম্বর 2013। ঠিক আছে, তারপরেও কাজটা এগোয়, এনপিআরটা হয়ে যায়। তো এই পর্যন্ত হয়ে গেছিল। তারপরে আবার গভর্নমেন্ট চেঞ্জ হয়, গভর্নমেন্টটা চেঞ্জ হওয়ার পরে তারপরে এই কাজটা আবার ওই যে নতুন একটা আইন ইত্যাদি এসব ব্যাপারটা থমকে যায়। কারণ তখন তো আবার 10 সাল পর ওই এনপিআর করার কথা, সেন্সাস করার কথা। তার মানে 2021-এ বা 2010-এ এই কাজটা শুরু হওয়ার কথা ছিল। না 2010-এ তো হলো, 2020-তে এই কাজটা শুরু হওয়ার কথা ছিল। সেই সময় কোভিডের প্রশ্নটা এসে গেল। এই কোভিডের প্রশ্ন আসার জন্যে ব্যাপারটা আটকে গেল। এখন এই জায়গাতে এসে বসে আছে, তার মধ্যে আসামের ব্যাপারটা ওইটা হয়েছে।
এইবার কথা হলো যে যখন এইবারে এই আইন অনুযায়ী যে গভর্নমেন্টই আসুক তাকে তো এটা করতে হবে। এই 14 ধারা হয়েছিল, কংগ্রেস তো এনপিআর এনআরসির বিরুদ্ধে নয়, হলে কি তারা এই কাজটা করতো 2010-এ? করতো না। তাহলে তারা আর আজ পর্যন্ত আপনি কোনোদিন শুনেছেন কংগ্রেসের মুখে যে আমরা 14 ধারা বাতিল করব? বলেনি। আপনি সিপিএমের মুখে কোনোদিন শুনেছেন যে 14 ধারা বাতিল করো বা আমরা ক্ষমতায় গেলে 14 ধারা বাতিল করব? বলেনি। তৃণমূল কংগ্রেসের মুখে শুনেছেন মমতা ব্যানার্জির মুখে? তিনি বলছেন এনআরসি করতে দেব না, আমি যতদিন আছি করতে দেব না। কথাটা বুঝুন, কারণ এনআরসি হলে এই লোকের নাম বাদ পড়বে, তাতে পপুলারিটি নষ্ট হবে, এই জন্য বলছে আমি যে কদিন আছি করতে দেব না। কিন্তু কোনো সময় আপনারা বলুন যদি কখনো তার মুখ দিয়ে শুনে থাকেন যে 14 ধারা বাতিল করতে হবে এই কথা বলেছেন কি না? আমি আপনাদের বলছি, কারণ আমি এগুলো একটু খেয়াল করে শুনি, এরকম বিষয় হলে খেয়াল করে পড়ি। কখনো তিনি এই কথা বললেননি। তার কারণ হলো এই এনআরসি করার প্রশ্নে কোনো মতপার্থক্য নেই। সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবার মত হলো এনআরসি এনপিআর হওয়া দরকার। আসলে এটা দরকার, কিন্তু কি পদ্ধতিতে হবে? আমি তো এর আগে একটা ভিডিওতে বলেছি, বিজেপি এইটা নিয়ে নোংরা খেলা খেলে ভোট আদায় করতে চাইছে। এনপিআর হয়ে গেছে 2010 সালে, কংগ্রেস করেছে, দেখেন কোনো সমস্যা হয়নি। এরা এসে এমন এমন পদ্ধতির কথা বলছে যাতে, বা এমনভাবে ভয় দিচ্ছেন যে 3 কোটি মুসলমানকে তাড়িয়ে দেবেন ইত্যাদি ইত্যাদি, ঘুষপেটিয়া উই পোকার মতো ইয়েটিয়ে, যাতে মানুষ সন্ত্রস্ত হয়ে যাচ্ছেন। সমস্যাটা হচ্ছে এই জায়গাতে। এবং আমরা তো জানি না যে আসলে, ধরুন হয়তো কংগ্রেস যখন করবেন, কংগ্রেস করার আগে নাগরিকত্ব সমস্যার সমাধানটা করে নিয়ে হয়তো এনআরসিতে যাবেন, এবং সেটাই যেতে হবে। আমাদের দাবিও সেটা করতে হবে। আমি আপনাদের আগে বলেছি, মনমোহন সিং যখন বিরোধী দলের নেতা ছিলেন, ওই যে আইন তৈরি করেছিল 2003 সালে, বিজেপি যে আইন তৈরি করেছিল, ওই আইনে ওই যে পূর্ববঙ্গের উদ্বাস্তু যারা আসবেন তাদের জন্য একটা স্পেশাল প্রভিশন রাখার কথা মনমোহন সিং বলেছিলেন। আপনার খেয়াল আছে? মনমোহন সিং বলেছিলেন, শঙ্কর রায়চৌধুরী বলেছিলেন, একটা অ্যামেন্ডমেন্ট মুভ করেছিলেন। কিন্তু এই যে এনআরসি নিয়ে কিন্তু কোনো দল কোনো আপত্তি করেনি। ফলে এনআরসিটা হবে এইটা ধরে নিয়েই আপনি এগোন, এবং এনআরসিটা যখনই হবে তখন কিন্তু আপনাকে ওই ভোটার কার্ড, আধার কার্ড দেখালে হবে না। তখন কিন্তু কনস্টিটিউশনের 326 ধারা কার্যকরী হবে, এবং কনস্টিটিউশনের 6(b) ধারা কার্যকরী হবে। অর্থাৎ 1948 সালের 19শে জুলাইয়ের পরে আসলে আপনি আবেদন করে নাগরিক হয়েছেন কিনা এই প্রশ্ন আসবে। আপনি যদি জন্মসূত্রে নাগরিকত্ব প্রমাণ করার চেষ্টা করেন তাহলে আপনাকে জন্মের সার্টিফিকেট লাগবে। আর 87 সালের পরে যদি জন্মের সার্টিফিকেটও থাকে, তার সাথে মার সার্টিফিকেট বা বাবার সার্টিফিকেট লাগবে যে তারা দেশের নাগরিক। আর 2004 সালের 3রা ডিসেম্বরের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নিজের বার্থ সার্টিফিকেটের সাথে মা এবং বাবার নাগরিকত্বের প্রমাণপত্র লাগবে। এনআরসি হলে এটা লাগবে। আর এইগুলো ছাড়া কিন্তু এই সমস্যা কিন্তু মিটবে না। যে কারণে আর ওই যেটা বললাম সার্টিফিকেটটা করা, এই কারণে আমরা বলছি যে এই নাগরিকত্বের আইনের সমস্যাটা আগে মেটাতে হবে। এবং সেই মেটানো, আজকে এত বছর পরে এত অসংখ্য মানুষ 85 সাল থেকে নাগরিকত্ব সার্টিফিকেট দেয়নি, আর মানুষ তাকে করেইনি। ফলে 2 কোটি মানুষের সার্টিফিকেট এইভাবে আবেদনপত্র নিয়ে তা ভেরিফাই করে, স্ক্রুটিনি করে, এনকোয়ারি করে সার্টিফিকেট ইস্যু করা, এর পরিকাঠামো সরকারের নেই।
মানুষ জীবদ্দশায় পাবে না। ফলে এই আবেদন করার লাইনে গেলে হবে না, যেটা বিজেপি বলছে। বিজেপি বলছে খেলাবার জন্যে, বিজেপি বলছে এইটা নিয়ে চটকানোর জন্যে, এইটা দেওয়ার জন্যে নয়। এইটা যারা বিজেপিকে সাপোর্ট করছেন তারা বুঝুন। ফলে এই বিজেপিকে হারাতে হবে এবং ইন্ডিয়া জোটকে বলতে হবে যে এই যে আমরা সব অধিকারগুলো পাই, এইটাকে একটা আইন করুন, আইন করে রেগুলারাইজ করুন, আইন সিদ্ধ করুন যে তোমরা যেভাবে হোক তোমরা এই ভোটার কার্ডে নাম উঠেছে ইত্যাদি ইত্যাদি তোমরা পেয়েছো, হ্যাঁ, এটা আমরা এই আইন করে দিলাম যে যারা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করেন, ভোটার কার্ডে নাম আছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, তারা সবাই নাগরিক। এই মর্মে একটা আইন তৈরি করে আইনসঙ্গত করে দেওয়া দরকার। ও আরেকটা কথা বলতে গিয়ে ওই যে একটু ভুলে গেলাম, আর যেটা নাগরিকত্ব বিচার হবে 326 ধারা কনস্টিটিউশনের, যেখানে বলেছে আপনি নাগরিক হলে তবেই ভোটার তালিকায় নাম উঠবে। সংবিধানের 326 ধারা, এইগুলো কিন্তু এনআরসি হলে বিবেচ্য হবে। ওই ভোটার তালিকায় নাম উঠেছে বলে আপনি নাগরিক, এইটা হবে না। আগে নাগরিক, তারপরে আপনার ভোটার তালিকা। কোনোভাবে যদি আপনার ভোটার তালিকায় নাম উঠে থাকে সেটা কাটা যাবে যদি আপনি নাগরিক না হন। এর অন্য কোনো বিকল্প নেই। এই কথাটা পরিষ্কার করে শুনে নিন। ফলে আমরা ঠিক এই 2024 সালের এই নির্বাচনের প্রাক্কালে আপনারা সবার কাছে, সমস্ত মানুষের কাছে, বিশেষ করে এই উদ্বাস্তু মানুষের কাছে আমাদের স্বনির্বন্ধ নিবেদন, বিজেপি যা করেছে তাতে আমাদের সর্বনাশের চূড়ান্ত হবে। ফলে আরেকবার ক্ষমতায় আসলে যে কি করবে তার কোনো ঠিক নেই। ফলে যে কোনো মূল্যে এই বিজেপিকে হারাতে হবে। আর তৈরি হন। ইন্ডিয়া জোটও যে এখন অবধি কোনো সিদ্ধান্ত নিয়েছে উদ্বাস্তুদের পক্ষে তা কিন্তু নয়। তবুও বলছি তারা ক্ষমতায় আসলে আমি অন্তত উদ্বাস্তু আন্দোলন এই এত বছর ধরে, 20-25 বছর ধরে এটা করে আমার অভিজ্ঞতা হয়েছে, যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাদের কাছ থেকে এই দাবিটা আমরা বের করে আনতে পারবো। ফলে আমাদের এই চান্সটাই নিতে হবে, এই সুযোগটাই আমাদের নিতে হবে। তাই যে কোনো মূল্যে বিজেপিকে হারান। আর আগামী দিনে এই নাগরিকত্বের জন্য একটা নতুন সিএএ, একটা নতুন আইন তৈরি করবার জন্যে আন্দোলনে নামতে হবে, তার জন্য প্রস্তুত হন। এই কথাগুলো বলে ভিডিওর বিষয়টা আমি এখানে শেষ করছি। কিন্তু আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা অনেকেই দেখছেন আমাদের এই ভিডিও, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। ওই পাশেই যে সাবস্ক্রাইব ওই লেখাটা থাকে ওর উপরে একটুখানি টাচ করুন, সাবস্ক্রাইব হয়ে যাবে। আর যদি মনে করেন এটা আরও বেশি উদ্বাস্তু মানুষ এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানোর দরকার, তাহলে ভিডিওটাকে শেয়ার করুন। আপনাদের নমস্কার, ধন্যবাদ।